अगर 1000 लोगों ने हिम्मत जुटा ली कि तुम उनके सामने खड़े हो तो पूरी दुनिया जीत जाओगे। চট্টগ্রামের আলোচিত নাম ডেভিড ইমন, যার বিরুদ্ধে রয়েছে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ একের পর এক গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদ ঘিরেই সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব তথ্যের শেষ কোথায়? কারা ছিল তার সহযোগী? কোথায় ছিল অস্ত্রের মজুদ? আর এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যি ভাবিয়ে তুলবে। চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী আদালতের নির্দেশে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পুলিশ হেফাজতে নেওয়ার পরেই শুরু হয় নিবিড় জিজ্ঞাসাবাদ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে চাঁদাবাজের কৌশল, অস্ত্রের সম্ভাব্য মজুদ এবং বিভিন্ন সন্ত্রাসী যোগাযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তবে পুলিশ স্পষ্ট করেছে, এগুলো এখনও তদন্তাধীন তথ্য এবং যাচাই বাছাই শেষ হওয়ার পরই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন মাসে গড়ে 1 কোটি টাকা চাঁদা নিতেন। এই টাকার অর্ধেক চলে যেত বিদেশে থাকা পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর কাছে, বাকি টাকা নিজের কাছেই রাখতেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে এমন তথ্য দেন ইমন। পুলিশকে ইমন জানান, চট্টগ্রামের ব্যবসায়ীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হতো প্রথমে, এরপর চিহ্নিত ব্যবসায়ীর ব্যবসার খুঁটিনাটি, পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করতেন দলের লোকজন। সব তথ্য হাতে পাওয়ার পর বিদেশি নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করা হতো, ভয় দেখানো হতো গুলি করার ও পরিবারের সদস্যদের ক্ষতি করার। কথা মতো টাকা আদায় না হলে ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়ি লক্ষ্য করে গুলি করা হতো। এভাবে মাসে আদায় করা হতো কোটি টাকা। গত 29 জুলাই সকালে যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। ইমনের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। এদিকে আদালতের দেওয়া রিমান্ড নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র ও হত্যা মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুতাসিম বিল্লাহ 2টি মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুধু তাই নয়, মামলায় ডেভিড ইমনের সঙ্গে গ্রেফতার হওয়া আরও 4 সহযোগীকে 5 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। ফলে তদন্তকারীরা এখন একাধিক ব্যক্তিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে তথ্য মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছেন। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, এতে পুরো নেটওয়ার্ক সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। দর্শক, এখানেই শেষ নয়। পুলিশের দাবি অনুযায়ী ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয় একটি আলোচিত হত্যা মামলার তদন্ত করতে গিয়ে। গত 13 জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমোহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যার তদন্তে পাওয়া তথ্য থেকে তার অবস্থানের সূত্র মেলে বলে জানিয়েছে পুলিশ। এরপর গত 19 জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে 4 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 30 জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী সেই অভিযান থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং আরও কিছু দেশীয় অস্ত্র। তদন্তকারীদের ধারণা, এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর ফরেনসিক পরীক্ষা ও তদন্ত এখনও চলমান। ডেভিড ইমনের পরিচয় নিয়েও চলছে নানা আলোচনা। মোবারক হোসেন ইমন প্রকাশ ওরফে ডেভিড ইমন বয়স মাত্র 25 বছর। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। অল্প বয়সেই কিভাবে তিনি এত আলোচিত হয়ে উঠলেন, সেই প্রশ্ন এখন অনেকের মনে। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ চাঁদাবাজির মোট 14টি মামলা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি হত্যাকাণ্ড তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনও হয়নি। তাই আইনের দৃষ্টিতে অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবে বিবেচিত হবে। তদন্ত কর্মকর্তারা বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো বিভিন্ন গোয়েন্দা তথ্য ও অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
কোনো তথ্য যাচাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো হবে না, কারণ একটি ভুল তথ্য পুরো তদন্তকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে। দর্শক, অনেক সময় বড় অপরাধমূলক চক্রের মূল হোতাদের ধরতে শুধু একজনকে গ্রেফতার করাই যথেষ্ট হয় না, প্রয়োজন হয় পুরো নেটওয়ার্ককে শনাক্ত করা। তাই এখন সবার নজর এই জিজ্ঞাসাবাদের দিকে। সত্যিই কি আরও বড় কোনো সত্যিই কি আরও বড় কোনো চক্রের তথ্য বেরিয়ে আসবে, নাকি তদন্তে মিলবে নতুন কোনো মোড়? সেই উত্তর সময় দেবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিমান্ড শেষে তদন্তে কি নতুন তথ্য সামনে আসে, আদালতে কি কি প্রমাণ উপস্থাপন করা হয় এবং আইনগত প্রক্রিয়া কোন দিকে এগোয়, কারণ তদন্তের প্রতিটি ধাপই এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার কি মনে হয়, বড় ধরনের অপরাধ দমনে শুধু মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেই যথেষ্ট, নাকি পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনা বেশি জরুরি? আর আপনি কি মনে করেন, এ ধরনের মামলা দ্রুত বিচার অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন নির্ভুল ও তথ্যভিত্তিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।